জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃথা। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহায়তা, জ্বালানি, শিক্ষা ও ব্যবসা বাণিজ্য সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক ও 2টি নোট অফ এক্সচেঞ্জ সই হয়েছে। সকালে মালয়েশিয়ার পুত্রজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে বৈঠক হয়। দুদেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তারা। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুদেশের সরকার প্রধান। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে সেখানে জানান প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। Our resolve in making sure that Bangladesh goes in the right direction. We are very happy. We restored order in the country. We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to the normal running of the country. So there we need lots of support, and we are looking forward to Malaysia's support. Always we bank to them. And you have just mentioned about the Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as the chair of the ASEAN group of countries. So we need all the help we can get. And Malaysia, as a good friend, we are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. ব্যবসার জন্য বাংলাদেশে অপার সম্ভাবনাময় দেশ, তাই মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। কুয়ালালামপুরে বাংলাদেশে মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর মালয়েশিয়ায় হাই কমিশন, বিডা ও MITI এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ব্যবসায়ীদের সঙ্গে ডক্টর ইউনুস তার প্রতিষ্ঠানের ক্ষুদ্র থেকে বড় হওয়ার গল্প তুলে ধরেন। This is what the Bangladesh offers young people, and she never heard of telephone before. Young people are all over the world, Bangladeshi young people. And now very successful young people, successful people in those countries, USA, Europe, or other places. They're in the high positions, very important positions in companies, big companies. Have a hunger to go back to Bangladesh, to do something for Bangladesh. The moment you start your business, if you're looking for people, there are people inside the country, plenty of them. But there's a whole overseas community of Bangladeshis whom we can attract very easily, at least for part of their life. শুল্ক হার আরও কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা এখনও চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির। দুপুরে সচিবালয়ে চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, ভারতের বাণিজ্য মন্ত্রীকে দ্বিপাক্ষিক আলোচনার জন্য চিঠি দেওয়া হয়েছে, তবে এখনও সাড়া মেলেনি। পেঁয়াজের দাম বৃদ্ধির প্রেক্ষিতে সরকার কিছু পরিমাণ পেঁয়াজ আমদানি করার কথা ভাবছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। 20% শুল্ক আরোপিত হয়েছে আমাদের উপরে। আমাদের 15% বা তার থেকে কম করার প্রচেষ্টায় আমরা বাণিজ্য মন্ত্রণালয় সহ সকল মন্ত্রণালয়ের যে সম্মিলিত প্রয়াস, সেটা এখনো জারি আছে। আমরা তো বহুদিন ধরে পেঁয়াজ আমদানি করছি না। এক নম্বর, আমাদের মাশাআল্লাহ আমাদের স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি, এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না। পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বিভিন্ন অগ্রগতি হয়েছে। ফেব্রুয়ারির মধ্যে কিছুটা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে গত এক বছরে মন্ত্রণালয়ের কর্মকাণ্ড তুলে ধরেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। জানান, গত এক বছরে দেশের অর্থনৈতিক অবস্থা মোটামুটি সন্তোষজনক অবস্থায় পৌঁছেছে। বাইরে গেলে আমার কথা তো আমার অনুরোধ আসবে না। হোয়াট উই নিড এ মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স, MLA,
কারণ ওদের লিগালি সেটা আমি বাংলাদেশ ব্যাংক বলে দিলি তো ওখানে ব্যাংক অফ ইংল্যান্ড বা আপনার মনিটারি অথরিটি অফ সিঙ্গাপুর বলে নিয়ে যাও টাকা, তুমি বলছো যখন টাকা ফিরে আসবে সেটার চেয়ে হলো কি একটা বাণী একটা সতর্ক বাণী দেওয়া যে ভবিষ্যতে কিন্তু করলে আর 15 বছরে তো এরকম কোনোদিন কেউ করে নাই। তো এখন যদি নেক্সট টাইম যদি নেক্সট গভর্নমেন্ট যদি মনে করে যে এইগুলি কিছু করব, তখন আপনারাই ধরবেন এবং ওই যে 12 জন আছে 11 জনের সাথে আরো 12 জন বা 25 জন যোগ হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা হবে 45,098টি, ভোট কক্ষ 2,80,564টি। একই সাথে ভোট গ্রহণের দায়িত্বে থাকছেন 9,31,000-এর বেশি কর্মকর্তা। ইসির ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত প্রশিক্ষণ কার্যক্রম সভা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সাথে ভোট দিতে পারবেন 12,78,00,000-এর বেশি ভোটার। এতে যাদের জন্ম 1 জানুয়ারি 2008 বা তার আগে তারা যুক্ত হতে পারবেন। এবারের নির্বাচন ঘিরে ইসি 3 ধাপে ভোটার তালিকা প্রস্তুতির কাজ করছে। সবশেষ দ্বিতীয় ধাপের তথ্য খসড়া তালিকাভুক্ত ভোটার 12,61,00,000-এর বেশি। একই সাথে 31 অক্টোবরের মধ্যে যাদের বয়স 18 হবে চূড়ান্ত ভোটার তালিকায় তাদের যুক্ত করতে যাচ্ছে কমিশন। এছাড়া ভোট কেন্দ্রগুলোতে নজরদারিতে রাখতে কমিশনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাথে বিএনপির কোনো জোট হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানের নিজ বাসভবনে তিনি জানান, যুগপথ আন্দোলনের শরিক দলের বাইরে কোন কোন দলের সাথে জোট হবে সেটি সময় বলে দেবে। ক্ষমতা এলে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার করারও কথা জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে জোট হওয়ার কোনো সম্ভাবনা দেখি না, সেটা আমরা আগেও বলেছি। তবে অন্যান্য রাজনৈতিক দল কারা জোটবদ্ধভাবে বিএনপির সাথে ইলেকশন করবে না করবে সেই জন্য আরও সময় আছে, সেটা অপেক্ষা করতে হবে। আমরা আলোচনা করেছি যে আমরা আগের প্রতিশ্রুতি মোতাবেকই আমরা জোটবদ্ধ ইলেকশন করব। সেই ক্ষেত্রে আলাপ আলোচনা মত বিনিময়, তাদের পরামর্শ নেওয়া, আমাদের মতামত এক্সচেঞ্জ করা, এই বৈঠকটা ছিল সেরকম। আর জোটবদ্ধভাবে ইলেকশন করার ক্ষেত্রে আর কোনো দল আসবে কিনা সেটা দেখার বিষয়, সেটা আমরা বিবেচনা করব পরিস্থিতি বিবেচনায়। অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে আগামী নির্বাচন অনিশ্চয়তায় পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সংস্কার নিয়ে প্রশ্ন তুলে বলেন, সংস্কার করলে বিএনপি করতে পারে, কারণ সংস্কারের ইতিহাস রয়েছে দলটির। এ সময় তিনি গণমাধ্যমের সমালোচনা করে বলেন, সরকার বিভিন্ন পর্যায়ে দুর্নীতি বাড়লেও গণমাধ্যমে তা সঠিকভাবে তুলে ধরছে না। রাজনৈতিক দলগুলোকে সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি। এই যে যেগুলো নাকি জনগণের বিরুদ্ধে জীবন বইরা করে আসছে, এরা নির্বাচন ভণ্ডুল করার জন্য সচেষ্ট। সেই কারণেই আমাদেরকে অতি ধৈর্য ধরা দরকার। একটা অরাজনৈতিক সরকারকে রাজনৈতিক দলগুলি সঠিকভাবে যদি সহযোগিতা না করে, নির্বাচন কমিশনকে যদি সহযোগিতা না করে, তাহলে তাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় না। ঘুষ দুর্নীতি কিন্তু কমে নাই, প্রকারান্তরে অনেক জায়গায় বাড়ছে। ব্যবসা বাণিজ্য খবরদারি ওই হাসিনার বংশধররাই করতেছে। এখন তারা রূপ পাঠিয়েছে, সুতরাং অর্থনীতির মেরুদণ্ড ভাঙছে, কিন্তু তাদের অর্থদণ্ড প্রচুর আছে। দেশে অফিস খুলতে না পারলো কলকাতা অফিস খুলে হয়েছে, এরপর আবার একটা দিল্লি খুলবো। জাতীয়তাবাদী শক্তিকে আক্রমণ করে একটি গোষ্ঠী আগামী নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে বনানী কবরস্থানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল শেষে মন্তব্য করেন তিনি। বলেন, গোটা জাতি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তবে একটি গোষ্ঠী নির্বাচন নিয়ে কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। অনেকে আবার ফ্যাসিবাদের কায়েমের জন্য উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। চাঁদাবাজি দখলবাজি জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এই নির্বাচনকে নিয়েও অনেকে নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নিয়ে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে। আরেকটা গণতন্ত্র বিরোধী শক্তি তারা নানাভাবে নানা কায়দায় ধর্মের নামে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছে। নানাভাবে তারা চাচ্ছেন যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য চক্রান্তে ষড়যন্ত্রে মেতে উঠেছে। হাসপাতাল ছেড়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হার্টে বাইপাস সার্জারির পর তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আমিরের শারীরিক অবস্থার সবশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। সকাল 11:30টায় ইউনাইটেড হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন জামায়াত আমির। ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন এবং এটা রিকভারি হতে ফুললি কিছুটা সময় লাগে, কিন্তু আমির জামাতের যে অপারেশন হয়েছে এবং ওনার যে রেট অফ ইমপ্রুভমেন্ট এবং হসপিটালে যাওয়ার রিকভারির যে অবস্থা, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, অস্বাভাবিকভাবে ভালো, যেটা সাধারণ পেশেন্টদের চেয়ে অনেক ভালো। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তাধীন সব মামলা দ্রুত দৃশ্যমান হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ঝুলে থাকা মামলাগুলোর পুনরায় তদন্ত হবে বলে জানান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে দুর্নীতি দমন কমিশন রংপুর জেলা ও বিভাগীয় সমন্বিত কার্যালয়ে ভিত্তি স্থাপন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সব সময় সোচ্চার বলে মন্তব্য করেন তিনি। নির্মাণ কাজের স্থানটিতে চলে গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান, আরও কয়েকটা বিষয় তদন্তাধীন। তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব। বেশ কিছু পুরনো মামলা আছে, নতুন মামলাও আসছে। আমরা পুরনো অনেক মামলা বিভিন্ন কারণে ধামাচাপা অবস্থায় ছিল, এগুলি আপনারা জানেন, এই কারণে আমি ব্যাখ্যা করতে চাই না। আমরা সেই মামলাগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করে যাচ্ছি এবং নতুন যে মামলাগুলি আছে সেগুলি আমরা দেখছি। শেখ হাসিনার আইনজীবী হতে চেয়ে ট্রাইব্যুনালের সিনিয়র আইনজীবী ZI খান পান্নার আবেদন নাকচ করেছেন ট্রাইব্যুনাল। আদালতে আবেদনের পর্যবেক্ষণে বলেন, এতদিন পরে এসে এখন আর সে সুযোগ নেই। এদিকে জুলাই আন্দোলনে চাংখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য দেন শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান সহ 2 জন। এদিন সাভারের ইয়ামিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য 14 সেপ্টেম্বর এবং শাপলা গণহত্যা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 12 নভেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ব্যাড না গুড বা অন্য কিছু এটা বলেননি, উনি বলেছেন যে আপনার এই পর্যায়ে এটা করার সুযোগ নাই। 22 জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে, সেটার জন্য আমরা সময় চেয়েছি। কয়েকজন গ্রেপ্তার হয়েছে, গুলি করেছিল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা 4 উইক সময় চেয়েছি, 14 সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা 3 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে। সাংবাদিক তুহিন হত্যা বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের
মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মানহানি মামলা হয়েছে। বেলা 12টায় গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাটি করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এতে বলা হয়, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনেই বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করা হয়েছে। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে শুনানি হয়। পরে মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন আদালত। যেহেতু এটা ফেসবুকে সার্জিস আলম একাই স্ট্যাটাস দিয়েছেন, আমরা সার্জিস আলমকে একজনকেই এই মোকদ্দমায় আসামি করেছি। ইতিমধ্যে নির্বাচন ডিক্লেয়ার করেছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সে এই সমস্ত বিবৃতিগুলো দিয়ে থাকে। এর জন্য আমাদের সকল আইনজীবীদের নিয়ে গাজীপুর কোর্টের যত আইনজীবী আছে সকলকে আমরা সাথে নিয়ে বিএনপির জাতীয়তাবাদী দলের আমরা সার্জিস আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম। পরিকল্পিতভাবে বিচার বিভাগকে অস্থিতিশীল করতে খায়রুল হকের জামিন শুনানিতে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সভায় ফোরামের নেতারা বলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী। এজলাসে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে দাবি করে এর বিচার চান তারা। এ সময় ফোরামের মহাসচিব প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তার দাবি জানান। আমরা আইনজীবী সমাজ মাননীয় প্রধান বিচারপতির কাছে আবেদন জানাই, আমাদেরকে রক্ষা করুন। আওয়ামী সন্ত্রাসীদের হাজার হাজার কোটি টাকা আজকে বিতরণ করছে কোর্টের অভ্যন্তরে বিশৃঙ্খলা করার জন্য, এবং সেই বিশৃঙ্খলার মধ্য দিচ্ছেন তথাকথিত 3-4 জন আইনজীবী, বর্ণচুরা আইনজীবী। যে ফ্যাসিস্ট সরকার প্রধান সারা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে, যার মাধ্যমে হরণ করেছে, যার মাধ্যমে সংবিধান ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, তার পক্ষে আপনারা দাঁড়ালেন, আপনাদের বিবেকে বাঁধলো না। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখানোর কথা বলে সমন্বয়কদের কাছ থেকে জোর করে ভিডিও বার্তা নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জবানবন্দিতে কথা জানিয়েছেন সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। জবানবন্দিতে তিনি জানান, 19 জুলাই রাতে গুম হওয়ার আশঙ্কায় গুলশান থেকে স্থান পরিবর্তনের চেষ্টা করেন তারা। সে সময় ডিজিএফআই মোবাইল ট্র্যাক করে তাকে তুলে নেয়। 25 জুলাই ভিডিও বার্তা দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। লোমহর্ষক নির্যাতনের অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, 26 জুলাই হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়। সেখানে 6 দিন আটকে রেখে জোর করে ভিডিও স্টেটমেন্ট নেওয়া হয়। রমনা জোনের ডিসি হুমায়ুন আন্দোলনকারীদের নামে মামলা দেওয়ার হুমকি দেন। ভিপি নূরকে সেখানেই মারধরের ঘটনা ঘটে। ডিবি কার্যালয়ের অনশন শুরু করলে খবর ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উদ্ধারে এগিয়ে আসেন বলে জানান তিনি। কৃষিখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে 2025-26 অর্থ বছরের জন্য 39,000 কোটি টাকার কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গত অর্থ বছরে এই লক্ষ্যমাত্রা ছিল 38,000 কোটি টাকা। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানানো হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের বিতরণের লক্ষ্যমাত্রা 13,880 কোটি টাকা আর বেসরকারি বিদেশি ব্যাংকের লক্ষ্যমাত্রা 25,120 কোটি টাকা। এ সময় সব ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, চিফ ইকোনমিস্ট, নির্বাহী পরিচালক সহ তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন। 2-3টা প্রশ্ন থাকে আপনাদের কিছু করা, 4%-এর নিচে আসি, সেখানেই থাকে। 120 দিনের নিচে কোনো ধান আসবে না।
পাটও আসবে না। আমাকে ক্রপ সাইকেল যদি 120 দিন হয় 4 মাস, সাথে আমাকে বিক্রি করার জন্য আরও 2 মাস সময় দিতে হবে, তাহলে 6 মাসের একটা ক্রপ সাইকেল আমি করতে পারি। কৃষি ঋণের সব কি কৃষকের কাছে পৌঁছায় কিনা, দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। আমরা এটা বাংলাদেশ ব্যাংক থেকে আমরা এটা পর্যালোচনা করছি। আমরা চাই 100% কৃষি ঋণ যেন কৃষকের কাছে যায়, দালালের কাছে যেন না যায়। মনোনয়ন ফরমের বিতরণের প্রথম দিনে ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য নির্বাচনের 7 জন প্রতিদ্বন্দ্বী ফরম সংগ্রহ করেছেন। এর মধ্যে স্বতন্ত্র ভিপি ও জিএস পদপ্রার্থী আছেন। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী সিনেট ভবনের চিফ রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ফরম বিতরণ শুরু হয়। হল সংসদের প্রার্থীরা হলেন অফিস থেকে এবং কেন্দ্রীয় সংসদের প্রার্থীরা সিনেট ভবন থেকে সংগ্রহ করেন। ফল সংসদের জন্য ফরমের মূল্য 200 টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফরমের মূল্য 300 টাকা। মনোনয়ন বিতরণ চলবে 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। 19 আগস্ট মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ। 9 সেপ্টেম্বর 5টি ভেন্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচন হবে। এবার ডাকসুকে যতভাবে সম্ভব বিতর্ক মুক্ত রাখায় সেই চেষ্টাটুকু প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে, কমিশনের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা ভোটের আগে পরে এটাকে কিভাবে নিশ্চিত নিরাপদ দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা করার জন্য সব ধরনের আয়োজন করতেছি। বিশ্ববিদ্যালয় এটা করবে, কারণ যেহেতু ডাকসু ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের দাবি এটা যাতে ভয়মুক্ত পরিবেশে করা যায়। আর ছাত্রছাত্রীরা চাচ্ছে যে পূর্বের কোনো ধরনের উদাহরণ যাতে এখানে সেট না হয় সেই ব্যবস্থা প্রশাসন নিচ্ছে এবং সরকারও বদ্ধপরিকর এটা যাতে নিরাপদে যাতে ভোট গ্রহণটা হয় এবং রেজাল্টটা পাবলিশ হয়। রাষ্ট্রীয় নীতি নির্ধারণে শুধু সরকার নয়, এখন থেকে অন্তর্ভুক্ত হবে তরুণদের ভাবনা। একথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতীয় আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে রাজধানীর একটি 5 তারকা হোটেলে তারুণ্যের উৎসব অনুষ্ঠানে একথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে গণঅভ্যুত্থানের পর সাম্য, নাগরিক মর্যাদা, ন্যায় বিচার, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে সে স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় অবদান রাখবে দেশের তরুণ প্রজন্ম। আর সেই লক্ষ্যে পৌঁছাতে প্রযুক্তি হবে মূল চালিকা শক্তি, বিশেষত বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের বিশ্বব্যাপী প্রেক্ষাপটে, যেখানে প্রযুক্তি সমাজ ও অর্থনীতির পরিবর্তনের প্রধান হাতিয়ার। এই প্রতিবাদের মাধ্যমে আমরা তরুণ সমাজকে বার্তা দিতে চাই তাদের উদ্ভাবনী শক্তি ও বহুপাক্ষিক অংশীদারিত্ব দেশের টেকসই উন্নয়নে অপরিহার্য। মাইলস্টোন ট্র্যাজেডির সুষ্ঠু তদন্ত এবং সারা দেশে কোচিং ব্যবসা বন্ধসহ 8 দফা দাবি জানিয়েছেন বিমান দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারের সদস্যরা। বিমানবন্দরের নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধের দাবিও করেছেন তারা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে মানববন্ধনে সব দাবি তুলে ধরেন তারা। সেখানে বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তে কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ করেন। বিমানবন্দরের কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান থাকাকে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি টিকিয়ে রাখা বলে মন্তব্য করেন নিহতের সদস্যরা। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য পরিচালনার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিভাবকরা ছাড়াও মানববন্ধনে অংশ নেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কিছু শিক্ষার্থী। বিমান দুর্ঘটনায় 20 দিন পেরিয়ে গেলেও মানসিক ট্রমা থেকে বের হতে পারছেন না বলে দাবি করেন তারা। এই ভাঙা বিমানগুলো নিয়ে যাচ্ছিল তখন ভাইয়ারা ভিডিও করতেছিল, অনেক লাশ পাওয়া গেছে, তো ওইগুলো ভিডিও করতেছিল। ভিডিও করার কারণে ওদেরকে মারা হয়েছে। শিক্ষার নামে ব্যবসা করা হয়, কোচিং ব্যবসা। এই কোচিং ব্যবসাটা বন্ধ করা হোক, একটা সুস্থ তদন্ত করা হোক। আমার একটা বাচ্চা থাকলেও তো আমি বাঁচতে পারতাম, কিন্তু এই সম্পূর্ণ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষ দায়ী। কারণ আমার বাচ্চাকে না আটকাইলে তো আমার 2টা বাচ্চাই যেত না। আমার বাচ্চা তো কোচিং করে না, কেন তারা আটকায় রাখলো স্কুলের পরে? আমি চাই না আমার আইমানের মতো আরো ঝরে পড়ুক এই ফুলগুলা, অকালে ঝরে যাক, পুরে কয়লা হয়ে যাক। আমি চাই না আমার আইমানের মতো আরো আইমান এখানে পুরে বিধ্বস্ত হোক, আমি চাই না। আমরা এই সরকারের কাছে আমরা বিচার চাই, এই স্কুল বন্ধের দাবি চাই। এখানে যত মা দাঁড়ায় আছে তাদের মনের শান্তি চাই, যত বাচ্চা মারা গেছে তাদের আত্মার শান্তি চাই আমরা। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।
ইমতিয়াজ, বিক্ষোভ দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা যে বিক্ষোভ করছেন, এই দাবি আসলে মানবেন কিনা বা বিক্ষোভের থেকে শিক্ষার্থীরা কি বলছেন জানান। সানি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এবং এনিম্যাল হাজবেন্ডারি অনুষদের যারা শিক্ষার্থী রয়েছেন তারা অনেকদিন ধরেই কম্বাইন্ড ডিগ্রি চালুর দাবিতে কিন্তু আন্দোলন করে আসছেন এবং আজকে আমরা দেখতে পেয়েছি সকাল 11টা থেকে এখন প্রায় 6.5 ঘন্টা হতে চললো তারা কিন্তু আন্দোলনের মধ্যেই রয়েছেন। এনিম্যাল হাজবেন্ডারি অনুষদের থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনের সামনে আসেন এবং এখানে তারা প্রশাসনিক ভবন ঘেরাও করে মুহুর্মুহু স্লোগান দেন, বিক্ষোভ করেন এবং 6.5 ঘন্টা ধরে তারা আন্দোলন চালিয়ে যান। এবং আমরা দেখতে পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েক দফায় কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেছিলেন শিক্ষকরা, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সেই আলোচনা খুব একটা ফলপ্রসূ হয়নি। কখনো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আবার স্বাভাবিক হয়েছে। তো এর মধ্যে দিয়ে আজকে সারাদিনই তাদের আন্দোলন চলেছে এবং সর্বশেষ যেটা আমরা জানতে পেরেছি যে মাগরিবের নামাজের পর শিক্ষকদের 8 সদস্যের একটি প্রতিনিধি দল তারা আলোচনায় বসবেন এবং এশার নামাজের পর শিক্ষক সহ এবং ছাত্র প্রতিনিধি দল তারা আলোচনায় বসবেন। সেই আলোচনার প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত কিন্তু শিক্ষার্থীদের জানাতে পারবেন তারা, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে শিক্ষার্থীরা যেটা জানিয়েছেন যত রাত্রি হোক আজকে তারা তাদের যে দাবি সেই দাবি আদায়ের ক্ষেত্রে একটি রোডম্যাপ তারা আসলে এখান থেকে নিয়ে যাবেন। শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে দেশের 60টি বিশ্ববিদ্যালয়ে আসলে এই কম্বাইন শিক্ষা ডিগ্রি চালু রয়েছেন এবং যার কারণে কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি নিয়োগ ভিত্তিতে এই 60টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে থাকে। বিশেষ করে প্রাণী চিকিৎসা এবং প্রাণী উৎপাদন এই দুটো ক্ষেত্রে যে জ্ঞানটি রয়েছে সেই জ্ঞানটি এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটিতে কিন্তু আসলে ডিগ্রি চালু নেই, যার কারণে কিন্তু তারা নিয়োগ ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে আসলে বৈষম্যের শিকার হচ্ছেন। এবং তারা যেটা বলছেন যে এই সমস্যাটি সমাধান করা গেলে একদিকে যেমন তারা কর্মক্ষেত্রে গিয়ে তারা তাদের কর্মজীবন তারা সুন্দরভাবে শুরু করতে পারবেন, অন্যদিকে বাংলাদেশের প্রাণী সম্পদেও কিন্তু এটির একটা ব্যাপক আসলে ভূমিকা রাখবেন। তারা যেটা বলছিলেন যে এই সমস্যাটি থাকার কারণে আসলে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় যখন তারা এই বিষয়টি নিয়ে চাকরির জন্য যাচ্ছেন সেইখানে নিয়োগ ভিত্তিতে দেখা গেছে যাদের আসলে কম্বাইন্ড ডিগ্রিটি রয়েছে তাদেরকে আসলে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। সুতরাং এই বৈষম্য থেকে তারা মুক্তি চান এবং যত দ্রুত সম্ভব, আমরা যতদূর জানি যে এখনও পর্যন্ত তাদের প্রায় 8 থেকে 10 দিন যাবত তাদের যে একাডেমিক, বিশেষ করে এনিম্যাল হাজবেন্ডারি অনুষদের একাডেমিক ভবন কিন্তু তালা দেওয়া রয়েছে, তাদের সমস্ত ক্লাস কিন্তু তাদের বর্জন হচ্ছে, সুতরাং তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। যত দ্রুত সম্ভব তাদের এই সমস্যাটির সমাধান চান এই শিক্ষার্থীরা এবং আজকের মধ্যে একটি আশু সমাধান নিয়ে ফিরতে চান আসলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সকলে এই ছিল আমার কাছে সানি সর্বশেষ খবর। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ভাঙা বরিশাল কুয়াকাটা মহাসড়কে 6 লেন করা সহ 27 দফা দাবিতে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিভাগ ও উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। সকালে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, বরিশাল বিভাগের মানুষের জীবন মান উন্নয়নের দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানানো হলেও কর্তৃপক্ষ গুরুত্ব দিচ্ছে না। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভোলা থেকে বরিশালে গ্যাস সরবরাহ, ইপিজেড স্থাপন, বরিশাল বিমানবন্দর আন্তর্জাতিক রূপান্তর, প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন, শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জনবল নিয়োগ ও শয্যা বৃদ্ধি সহ রেল লাইন স্থাপন। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি নজরুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ার প্রমুখ। চট্টগ্রামের লোহাগাড়ায় রফিক উদ্দিন নামের ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তার ছিল এই দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হয়েছেন। গেল রাত 12:30টার দিকে উপজেলার বড় হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা এলাকায় ঘটনা ঘটে। আহত 3 জনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্বজনরা জানান, রফিক মেম্বার রাতে স্থানীয় মনুফকির বাজার থেকে মোটরসাইকেলে ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার উপর অস্ত্র দিয়ে হামলা চালায়। চিৎকার শুনে 2 ছেলে এগিয়ে গেলে তাদের উপর গুলি চালানো হয়। তাদের দাবি, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ, তবে হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। রফিক উদ্দিন বড়হাতি ইউপির 8 নম্বর ওয়ার্ডের সদস্য, স্থানীয়
মনু ফকির বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অতিরিক্ত শুল্ক আরোপের মেয়াদ আরও 3 মাস স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। এক যৌথ বিবৃতিতে আগামী 10 নভেম্বর পর্যন্ত তা স্থগিত করে দুই দেশ। সোমবার এক যৌথ বিবৃতিতে অতিরিক্ত শুল্ক আরোপের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায় বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির দেশ। তবে এ সময় চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান 30% এবং মার্কিন পণ্যে চীনের 10% শুল্ক বহাল থাকবে। নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্প জানান চীনের সঙ্গে তার ভালো যোগাযোগ হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে এই বাড়তি সময়ে বাণিজ্য ঘাটতি কমানো এবং চীনা বাজারে মার্কিন পণ্য প্রবেশাধিকারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এদিকে শুল্ক স্থগিতের খবরে চীনের শেয়ার বাজার চাঙা হলেও পতনের দিকে মার্কিন শেয়ার বাজার। দক্ষিণ চীন সাগরে ফিলিপিন্সের একটি টহল জাহাজকে তাড়া করতে গিয়ে চীনা নৌবাহিনী ও কোস্টগার্ডের 2টি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার ফিলিপিন্সের লুজন দ্বীপ থেকে প্রায় 140 মাইল পশ্চিমে বিতর্কিত স্কারবারো শোলের কাছে কর্মীরা জেলেদের সাহায্য বিতরণ করতে এ সময় চীনের কোস্টগার্ড বাহিনী তীব্র গতিতে তাদের ধাওয়া করে। এ সময় জলকামান দিয়ে ফিলিপিন্সের জাহাজটিকে প্রতিরোধের চেষ্টা করেও বিফল হয়। পরে তাড়া করতে গিয়ে চীনের নৌবাহিনীর আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়। দক্ষিণ চীন সাগরের স্কারবারো শোল একটি বিবাদমান অঞ্চল হয়ে দাঁড়িয়েছে। অঞ্চলটিকে চীন ও ফিলিপিন্স উভয়ে নিজেদের বলে দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর ক্যালিসপোয়েল বিমানবন্দরে রানওয়েতে 2টি ছোট বিমানের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 2 জন। বিমানবন্দরের স্থানীয় কর্মকর্তাদের জানান রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিমানকে ধাক্কা দেয় অবতীর্ণ করা অপর একটি বিমান। এ সময় সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার ভিডিওতে দেখা যায় সংঘর্ষের পর আগুনের শিখা জ্বলে ওঠে এবং আকাশে ঘন কালো ধোঁয়া উঠছে। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে 4 জন যাত্রী বহনকারী একটি ইঞ্জিন বিশিষ্ট বিমানটি ক্যালিসপেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে। প্রাথমিক তদন্তে জানা যায় পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রানওয়েতে থাকা আরেকটি বিমানকে ধাক্কা দেয়। সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্টের 800 ন্যাশনাল গার্ড সদস্যদের মোতায়েনের ঘোষণায় বিক্ষোভ শুরু হয়েছে শহর জুড়ে। ট্রাম্পের এই ঘোষণার মধ্য দিয়ে শহরটিতে নিরাপত্তার দায়িত্বে সিটি পুলিশের পরিবর্তে ন্যাশনাল গার্ড সদস্যরা পালন করবেন। ওয়াশিংটন ডিসির নির্বাচিত সরকারকে বাইপাস করে ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল পাওয়ারের ব্যবহার করছেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এতে ক্ষুব্ধ ওয়াশিংটন ডিসির জনগণ, আর তাই এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন শহরটির কয়েকশো মানুষ। সে সময় ট্রাম্প সরকারের পতনের দাবি তোলেন তারা। এর আগেও ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকোতে দাঙ্গা দমাতে ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করেছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি টার্গেট স্টোরের বাইরে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 3 জন। পরে সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 4 জন। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে 32 বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী পার্কিং লট থেকে একটি গাড়ি চুরি করে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। এ সময় গাড়ির মালিককে গুলি করে গাড়িটি ছিনিয়ে নেয় বন্দুকধারী। পরে পুলিশ চারদিক থেকে ঘিরে অবরুদ্ধ করে ফেলে হামলাকারীকে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গুলির ঘটনার তদন্ত চলছে। এবার খেলার প্রসঙ্গ। এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে কিরগিজ ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে লড়ছে ঢাকা আবাহনী। সেখানে আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। মৌসুমের প্রথম ম্যাচে মাঠে নামছে ঘরোয়া ফুটবলের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। দর্শক উপস্থিতি কেমন দেখছেন এবং সেখানকার সবশেষ অবস্থা নিয়ে জানাবেন।
সানি যেমনটি বলছিলেন, দীর্ঘদিন পরে কিন্তু ক্লাব ফুটবল এই জাতীয় স্টেডিয়ামে কিন্তু ফিরেছে এবং ক্লাব ফুটবলের যে নতুন ম্যাচ আবাহনীর যে হোম গ্রাউন্ড সেখান থেকে কিন্তু তারা খেলতে নেমেছে মুরসি ইউনাইটেডের পক্ষে এবং এই ম্যাচ নিয়ে আবাহনীর যে দর্শক সমর্থক তাদের কিন্তু আগ্রহ বেশ অনেক আগ্রহ তুঙ্গে রয়েছে। যদিও আজকে একটি কর্মময় দিবস এবং সপ্তাহের মধ্যবর্তী সময়, এই কারণে দর্শক উপস্থিতি কিছুটা শুরুতে কম থাকলেও আবাহনীর জার্সি পরা কিন্তু অনেক দর্শক আমরা দেখতে পেয়েছি এবং হাজারখানেক দর্শক কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং সময় যত গড়িয়েছে ম্যাচের তখন কিন্তু দর্শক উপস্থিতিও বেড়েছে এবং প্রথমার্ধ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে দুই দলের ম্যাচের এবং গোল শূন্য ড্রতেই কিন্তু প্রথমার্ধ শেষ হয়েছে এবং যে দুই দলের যে শক্তিমত্তা যদি দেখি, মুরসি ইউনাইটেড তারা কিরগিজ ক্লাব এবং তারা যদি শারীরিকভাবে অনেক তাদের উচ্চতা থেকে শুরু করে সবকিছু কিন্তু অনেক বেশি বাংলাদেশি যে আবাহনী লিমিটেড দল আছে তাদের চেয়ে এবং আবাহনী লিমিটেডে কিন্তু এই পর্যন্ত মাত্র একজন বিদেশি খেলছেন সুলেমান দিয়াবাতে এবং তিনিও কিন্তু গত পরশুদিন ঢাকায় এসেছেন এবং দুটি সেশন অনুশীলন করতে পেরেছেন আবাহনীর হয়ে এবং ম্যাচের শুরুতেই আমরা যেটি দেখেছি শক্তিমত্তায় শারীরিক গঠনে এগিয়ে থাকার কারণে এই সুবিধাটা কিন্তু যে কিরগিজ ক্লাব মুরসি ইউনাইটেড তারা বেশ ভালোভাবেই নিয়েছে এবং শুরুর 15 মিনিট আমরা বলতে পারি যে ম্যাচে কোনো পাত্তাই পায়নি আবাহনী এবং পরবর্তীতে কিন্তু তারা ধীরে ধীরে গুছিয়ে ওঠে এবং বেলা বাড়ার সাথে সাথে কিছুটা আজকে যে আবহাওয়া সেটি কিন্তু আর্দ্রতা কিন্তু কিছুটা বেশি, যেটির কারণে আমরা দেখেছি যে ম্যাচের 33 মিনিটের পরে কিন্তু একটি কুলিং ব্রেক দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে দুটি দলই যে বেশ আবহাওয়ার কারণে বেশ গরমে তারা বেশ ক্লান্ত এবং এই সুবিধাটা কিন্তু কিছুটা নেওয়া শুরু করেছে আবাহনী বলতেই পারি, কারণ তারা যেহেতু এই আবহাওয়াতে খেলতে অভ্যস্ত এবং বেলা সময় যত গড়িয়েছে তখন কিন্তু আবাহনী খেলা গুছিয়ে উঠতে সময় শুরু করেছে এবং আক্রমণের দিকেও তারা কিন্তু বেশ ধার দেখেছে। তো আমরা সবাই দর্শক সমর্থক থেকে উপস্থিত সকলে কিন্তু আশা করছে দ্বিতীয়ার্ধে গোল দিয়েই আবাহনী জয় নিশ্চিত করবে। তো এই ছিল এই মুহূর্তে জাতীয় স্টেডিয়াম থেকে সবশেষ। সানি, মৌসুমের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর খবর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অসিউল হক পান্থ। এশিয়া কাপে নিজেদের প্রস্তুত করতে চতুর্থ দিনের মতো ফিটনেস নিয়ে কাজ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সকাল 8টা থেকে ফিটনেস ট্রেনিং শুরু করেন নাসুম শান্তরা। চলতি মাসে ঘরের মাঠে সিরিজ খেলতে আসবে নেদারল্যান্ডস। সিলেটে 3 ম্যাচে টি20 সিরিজের জন্য 20 আগস্ট ঢাকা ছাড়বে ক্রিকেট দল। এর আগে মিরপুর হোম আপ গ্রাউন্ডে নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করছেন ক্রিকেটাররা। আর এর আগে গেল সোমবার জাতীয় স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে 1600 মিটার দৌড়েছেন শান্ত, পারভেজ ইমন, তানজিম সাকিবরা। খেলোয়াড়দের ভালো করার চেষ্টা দেখে খুশি কোচ নাথান কেলি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।